আলোচ্য বিষয় শিক্ষা সার্কাস এই কবিতাটি সম্পর্কে। কবিতাটি লিখেছেন বিখ্যাত মালয়ালম সাহিত্যিক আয়াপ্পা পানিকর এবং এই কবিতাটির অনুবাদ করেছেন উৎপল কুমার বসু। আয়াপ্পা পানিকর মালয়ালম সাহিত্যের বিখ্যাত কবি ও লেখক ব্যক্তিত্ব। কেরালার কোভালামে তার জন্ম হয়েছিল 1930 খ্রিস্টাব্দে। 1945 সালে 15 বছর বয়সে মালয়ালম ভাষায় পানিকর তার প্রথম কবিতাটি রচনা করেছিলেন। 1960 সালে লেখা দীর্ঘ কবিতা কুরুক্ষেত্রম তাকে মালয়ালম সাহিত্যে বিখ্যাত করে তোলে। 1973 থেকে 75 সালে লেখা কবিতাগুলি নিয়ে প্রকাশিত হয় পানিকরের প্রথম কবিতা সংকলন মহারাজা কথাকাল। এবার আমাদের আলোচ্য শিক্ষা সার্কাস কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া সেই সম্পর্কে আমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার। 1974 সালে আয়াপ্পা পানিকরের কবিতা সংগ্রহ আয়াপ্পা পানিকর কৃতিকাল এটা প্রকাশিত হয় এই কাব্যগ্রন্থটি 1974 সালে। এরপর 1982-তে প্রকাশিত হয় এর দ্বিতীয় খণ্ড। এই গ্রন্থটি ইংরেজিতে ডেজ অ্যান্ড নাইটস নামে প্রকাশিত হয়। এরই বাংলা অনুবাদ হলো দিন ও রাত্রি, যেটা অনুবাদ করেছেন উৎপল কুমার বসু। আয়াপ্পা পানিকরের শিক্ষা সার্কাস কবিতাটি এই অনুবাদ গ্রন্থ দিন ও রাত্রি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে কবিতাটা আমরা আগে পড়ে নিই, তারপর এর যে মূল বিষয়বস্তু রয়েছে সেই মূল বিষয়বস্তুর দিকে আমরা কিন্তু নজর রাখব। তুমি যদি প্রথম শ্রেণীতে পাশ করো, আমি দ্বিতীয় শ্রেণীতে যেতে পারি। তুমি যদি দ্বিতীয় শ্রেণী পাশ করো, যদি আমি দ্বিতীয় শ্রেণী পাশ করি, বেশ, আমি সোজা তৃতীয় শ্রেণীতে যেতে পারি। তুমি যদি তৃতীয় শ্রেণীও পাশ করো, বেশ, আমি তৃতীয় শ্রেণীও পাশ করি, বেশ, তাহলে 1, 2, 3, 4, তাহলে আমি চতুর্থ শ্রেণীতে বসতে পারি। তুমি যদি এই সবগুলো শ্রেণী পাশ করো, যদি সব শ্রেণী শেষ হয়ে যায়, আমি তবু পরের শ্রেণীতে যাব। সব শিক্ষা একটা সার্কাস, যার সাহায্যে আমরা পরের শ্রেণীতে উত্তীর্ণ হই। জ্ঞান কোথায় গেল? সে যেখানে গেছে সেটা ধোঁকা। কবিতাটা আমরা পড়লাম, এইবার আমরা এর মূল বিষয়বস্তুটা সম্পর্কে জানার চেষ্টা করব। কি বলতে চাচ্ছেন কবি আসলে এই কবিতার মধ্যে দিয়ে? তুমি যদি প্রথম শ্রেণী পাশ করো, আমি দ্বিতীয় শ্রেণীতে যেতে পারি। তুমি যদি দ্বিতীয় শ্রেণীতে পাশ করো, যদি আমি দ্বিতীয় শ্রেণী পাশ করি, বেশ, আমি সোজা তৃতীয় শ্রেণীতে যেতে পারি। তুমি যদি তৃতীয় শ্রেণীও পাশ করো, বেশ, আমি তৃতীয় শ্রেণীও পাশ করি, বেশ, তাহলে 1, 2, 3, 4, তাহলে আমি চতুর্থ শ্রেণীতে বসতে পারি। তাহলে এই যে প্রথম স্ট্যান্জাতে আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তরণ। প্রথাগত যে শিক্ষা ব্যবস্থা আমাদের, সেই প্রথাগত শিক্ষা ব্যবস্থা কি? একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীতে ওঠার একটা মাধ্যম মাত্র, একটা সিঁড়ি মাত্র, যার মাধ্যমে আমরা কি করি? একটা শ্রেণী থেকে অন্য শ্রেণীতে আমাদের উত্তরণ ঘটাই। প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী, দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণী, তৃতীয় থেকে চতুর্থ শ্রেণী। এই বর্তমান যে শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষের, এই শিক্ষা ব্যবস্থায় সাফল্য মানেই হচ্ছে কি একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীতে উত্তরণ ঘটা। কিন্তু অ্যাকচুয়ালি শিক্ষা মানে কি? শিক্ষা মানে মানুষের চেতনার উন্মেষ, মানুষকে চেতনা সমৃদ্ধ করে তোলা, মানুষকে জ্ঞান সমৃদ্ধ করে তোলা। কিন্তু বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় কিন্তু মানুষ চেতনা সমৃদ্ধ হচ্ছে না, বা তার মনের সর্বাঙ্গীন বিকাশ ঘটছে না। তার বদলে শুধু কি হচ্ছে? একটা শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তরণ ঘটছে। শিক্ষা প্রকৃত যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র পরীক্ষার সাফল্যকেই বড় করে দেখে। কে পাশ করলো, কে পাশ করলো না, এক শ্রেণী থেকে কে অন্য শ্রেণীতে উত্তরণ ঘটলো কার, সেই নাকি সব থেকে বড় শিক্ষিত। শিক্ষার সার্থকতা এখানে শুধুমাত্র কি একটা শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তরণ ঘটে। শিক্ষার্থীও জানে যে তার মূল লক্ষ্য হলো এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে কি পৌঁছে যাওয়া, কিন্তু শিক্ষার যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অনেক ক্ষেত্রে কিন্তু ব্যর্থ হচ্ছে। যে শিক্ষা
জ্ঞানের সহায়ক হয়ে ওঠে না, প্রজ্ঞার জাগরণ ঘটাতে ব্যর্থ হয়, তা কখনো জীবনের বিকাশ সাধন করতে পারে না। একটা শিশুর শিক্ষা মানে কি? শিক্ষা মানে শুধুমাত্র চেতনার বিকাশ নয়, জ্ঞানের বিকাশ নয়, তার হোলস্টিক ডেভেলপমেন্ট, অর্থাৎ একটা শিশুর সর্বাঙ্গীন বিকাশ সাধনই হলো শিক্ষার মূল লক্ষ্য বা সর্বাঙ্গীন বিকাশই শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত। কিন্তু সেই জায়গা থেকে কোথাও যেন একটু সরে যাচ্ছে বর্তমান শিক্ষা ব্যবস্থাটা। এজন্য কবি কবিতাটি ব্যঙ্গ করে লিখেছেন। রবীন্দ্রনাথ একসময় লিখেছিলেন যে আমরা বাল্য হইতে কৈশোর এবং কৈশোর হইতে যৌবনে প্রবেশ করি কেবলমাত্র কতকগুলো কথার বোঝা টানিয়া, সরস্বতীর সাম্রাজ্যে কেবলমাত্র মজুরি করিয়া মরিচপৃষ্ঠের মেরুদণ্ড বাকিয়া যায় এবং মনুষ্যত্বের সর্বাঙ্গীন বিকাশ হয় না। রবীন্দ্রনাথ লিখেছিলেন এটা শিক্ষার হেরফের রচনায়। কি বলছেন তিনি? যে আমরা বাল্য বয়স থেকে কৈশোর বয়স পর্যন্ত এবং কৈশোর বয়স থেকে যৌবনে প্রবেশ করি কতগুলো কথার বোঝা টেনে। সরস্বতীর সাম্রাজ্যে কেবলমাত্র মজুরি করিয়া আমাদের মেরুদণ্ড বাকিয়া যায়, কিন্তু মনুষ্যত্বের সর্বাঙ্গীন বিকাশ হয় না। তাহলে এ কেমন শিক্ষা? কিন্তু এটাই বাস্তব। বর্তমান দিনে এই ধরনের শিক্ষা ব্যবস্থাই কিন্তু আমাদের ভারতবর্ষে চালু আছে। আমাদের বিদ্যালয় স্তরে, আমাদের বিশ্ববিদ্যালয় স্তরে, সমস্ত স্তরে এই ভাবনারই কিন্তু বিকাশ দেখা যাচ্ছে। রবীন্দ্রনাথ স্পষ্ট উপলব্ধি করেছিলেন ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার যে ত্রুটি, ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার যে বিচ্যুতি, সেই বিচ্যুতি বা ত্রুটি তিনি খুব ভালোভাবে অনুভব করেছিলেন বলেই কিন্তু শিক্ষার হেরফের রচনায় তিনি কথাগুলি লিখেছেন। ঠিক তেমনি আয়াপ্পা পানিকর তিনিও লক্ষ্য করেছেন যে আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার ত্রুটি বিচ্যুতি। তিনি তীব্র ব্যঙ্গের কষাঘাতে তিনি জর্জরিত হয়েছেন, জর্জরিত করে লিখেছেন কবিতাটি। তিনি আবার বলছেন যে তুমি যদি এই সবগুলো শ্রেণী পাশ করো, যদি সব শ্রেণী শেষ হয়ে যায়, তবু আমি পরের শ্রেণীতে যাব। কথাটার অর্থ কি? দেখো, সব শ্রেণী বলতে বিদ্যালয়ের যে শ্রেণী সমূহকে বোঝানো হচ্ছে, অর্থাৎ সকল শ্রেণীগুলো শেষ হয়ে গেলেও কিন্তু সে পরের শ্রেণীতে উঠছে। তার মানে কি, একসময় বিদ্যালয় এর শিক্ষা জীবন কিন্তু শেষ হয়ে যায়। বিদ্যালয়ের শিক্ষা জীবন তো এটা অফুরন্ত নয়, একটা নির্দিষ্ট সময় এসে বিদ্যালয়ের শিক্ষা জীবনটা শেষ হচ্ছে, কিন্তু উচ্চতর শিক্ষাক্ষেত্রেও কিন্তু থেকে যায় এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তরণের পর্ব। এমনকি এই প্রক্রিয়া চলতে থাকে মানুষের শিক্ষা বহির্ভূত বা শিক্ষা পরবর্তী জীবনেও। এভাবেই এক নিরন্তর প্রতিযোগিতার মধ্যে দিয়ে পার্থিব সাফল্যের সন্ধান করে মানুষ। জ্ঞান এবং চেতনাহীন মানুষ আত্মসুখের বাসনা চরিতার্থ করার মধ্যেই তখন সাফল্যের পথ খুঁজে পায়। এখানে লেখক কবি বলছেন না যে সব শ্রেণী শেষ হয়ে গেলেও তিনি পরের শ্রেণীতে যাবেন, অর্থাৎ সব শ্রেণী শেষ হয়ে গেলেও পরের শ্রেণীতে যাওয়ার কথা বলে কবি আসলে অন্তহীন সাফল্যের পথ সন্ধানকেই বোঝাতে চেয়েছেন। অর্থাৎ আমাদের যে সাফল্যের পথ অনুসন্ধান চলছে প্রতিনিয়ত, এটা কিন্তু কন্টিনিউয়াস, অর্থাৎ এটা কখনো বন্ধ হচ্ছে না, অন্তহীন। তিনি আরও বোঝাচ্ছেন যে পরীক্ষায় পাশ করা আর শিক্ষিত হওয়া কিন্তু মোটেও এক জিনিস নয়। তাই আমাদের দেশের ছেলেরা শিক্ষা শেষে শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণ শীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। প্রমথ চৌধুরী বলেছিলেন বই পড়া প্রবন্ধে, যে কি বলেছিলেন, যে শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে আমাদের দেশের ছেলেরা শিক্ষা শেষে জীর্ণ শীর্ণ হয়ে কলেজ থেকে বেরিয়ে আসে। অর্থাৎ এমনই এখানকার শিক্ষা ব্যবস্থা। রবীন্দ্রনাথ বলছেন যে 10টা চারটের আন্দামানে আমরা বদ্ধ। রবীন্দ্রনাথ এই জন্য কি 10টা চারটের আন্দামানে কখনো বাধা পড়ে থাকতে চাননি, কারণ তিনি জানেন এই যে প্রথাগত শিক্ষা কি করতে পারে। প্রথাগত শিক্ষা একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান মাত্র, মানুষকে কতখানি সে শিক্ষিত করে তুলতে পারে, কিন্তু মানুষের সর্বাঙ্গীন বিকাশ ঘটাতে চাইলে আরও কিছু দরকার। তার যে বহুল নিডসগুলো রয়েছে, সেই নিডসগুলো কিন্তু এই বর্তমান শিক্ষা ব্যবস্থা দিতে পারছে না। যার জন্য কিন্তু প্রমথ চৌধুরী লিখছেন যে এই কলেজ হাঁটা শিক্ষার ফলে কিছুতেই শিক্ষার্থীর মানসিক বিকাশ সম্পূর্ণ হতে পারে না। তাদের অন্তর্নিহিত শক্তি গুণ কোনো মতেই কিন্তু প্রকাশিত হতে পারে না। যেটা আমরা এক্সপেক্ট করি যে এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে একজনের চরিত্রের বিকাশ হলো বা একজনের হোলস্টিক ডেভেলপমেন্ট হলো, সেটা কিন্তু হচ্ছে না। কারণ হোলস্টিক ডেভেলপমেন্ট ঘটাতে গেলে শুধুমাত্র প্রথাগত শিক্ষা কিন্তু সেই চাহিদাটা পূর্ণ করতে পারবে না। তাকে আরও অন্য দিক থেকে
শিক্ষা ব্যবস্থার যে আরও অন্যান্য বেসিক নিডসগুলো রয়েছে, সেই বেসিক নিডসগুলোকে পূরণ করতে হবে বাচ্চাদের, তবেই কিন্তু একজন শিক্ষার্থীর কি হবে, সর্বাঙ্গীন বিকাশ সম্ভব হবে। তারপর কবি বলছেন শেষে যে সব শিক্ষা একটা সার্কাস, সব শিক্ষা একটা সার্কাস, যার সাহায্যে আমরা পরের শ্রেণীতে উত্তীর্ণ হই। জ্ঞান কোথায় গেল, সে যেখানে গেছে সেটা ধোঁকা। তাহলে কবি কি করছেন, শিক্ষাকে একটা সার্কাসের সঙ্গে তুলনা করছেন। কেন সার্কাসের সঙ্গে তুলনা করছেন? কারণ দেখো, আমাদের যে মানুষের জীবন সেটা সবসময় কি শ্রেণীবদ্ধ জীবন। সামাজিক বা ব্যক্তিগত চাহিদা বা লক্ষ্য পূরণের প্রয়োজনে নিরন্তর এক শ্রেণী থেকে অন্য শ্রেণীতে ওঠার পথ কিন্তু মানুষ খুঁজে চলছে প্রতিনিয়ত। শিক্ষাক্ষেত্রেও কিন্তু এর বিপুল অনুসরণ লক্ষ্য করা যায়। কিন্তু পরীক্ষায় সাফল্যই জীবনে প্রধানতম হয়ে ওঠায় জ্ঞানের অন্বেষণের আকাঙ্ক্ষা ক্রমশই কিন্তু শিক্ষার্থীর মন থেকে হারিয়ে যাচ্ছে। অর্থাৎ পরীক্ষাকে সাফল্য পেতে হবে, কিন্তু প্রকৃত জ্ঞান অন্বেষণ সেই বিষয়টা যেন কোথায় থেকে হারিয়ে যাচ্ছে। মানে শিক্ষার্থীর যে আকাঙ্ক্ষা জ্ঞানের প্রতি থাকা উচিত, সেটা কিন্তু ক্রমশ শিক্ষার্থীর মন থেকে হারিয়ে যাচ্ছে। মানুষ দ্রুত যান্ত্রিক হয়ে পড়ছে আত্মসুখ সর্বস্ব। নিজেকে নিয়ে ভাবছে মানুষ, যন্ত্রের সঙ্গে তাল মিলিয়ে চলতে মানুষ যেন যান্ত্রিক হয়ে পড়ছে ক্রমশ। এই শিক্ষাহীন এই শিক্ষা ব্যবস্থাকে সার্কাসের সঙ্গে তাই কবি তুলনা করেছেন। সার্কাসে দেখবে ট্রাপিজের খেলায় যেমন খেলোয়াড় কী করে, একটা দড়ি থেকে শারীরিক কসরত দেখিয়ে যখন আরেকটা দড়িতে গিয়ে ঝুলে পড়ে, ঠিক তেমনি শিক্ষাক্ষেত্রেও তাই দেখা যায়। অর্থাৎ একটা শ্রেণী থেকে অন্য শ্রেণীতে গিয়ে পরের শ্রেণীতে উত্তরণ হওয়া। অর্থাৎ একটা দড়ি থেকে যেমন অন্য দড়িতে চলে যাচ্ছে খেলোয়াড় ট্রাপিজের খেলায়, ঠিক তেমনি একটা শ্রেণী থেকে অন্য শ্রেণীতে কী হচ্ছে, ছাত্রছাত্রীর উত্তরণ ঘটছে। এটা একটা বাহ্যিক চলন মাত্র, এর সঙ্গে জ্ঞান অর্জনের কোনো সম্পর্ক নেই। সার্কাসে যেমন কখনো কখনো মুহূর্তের বিচ্যুতি মানেই কি নিশ্চিত পতন। দড়ি এক মুহূর্তে যদি ফসকে যায় তাহলে কি হবে, নিশ্চিত পতন। ঠিক তেমনি প্রচলিত পরীক্ষা ব্যবস্থাতেও তেমনি একটি পরীক্ষায় সাফল্য যদি না পায়, তাহলে একটা শিক্ষার্থীর কাছে একটা জীবন কী হতে পারে, নিরর্থক হয়ে যেতে পারে। পাশের লক্ষ্যে পাঠ্যপুস্তকের তথ্যকে শুধুমাত্র গেলার চেষ্টা চলে নিরন্তর। মানুষ সবসময় ভাবছে যে পাঠ্য বইয়ের জিনিসটাকে আমাকে কী করতে হবে, গলাধঃকরণ করতে হবে, অর্থাৎ মুখস্থ করে চলতে হবে, না হলে আমি পরীক্ষায় লিখতে পারবো না। কিন্তু প্রকৃত যে জ্ঞান অর্জন করা দরকার বা উচিত ওই পাঠ থেকে, সেটা কিন্তু আজকের শিক্ষার্থী করছে না। শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপর নির্ভর করেই কিন্তু সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কেন? কারণ পরীক্ষা আসলে লিখতে হবে মুখস্থ, ওর থেকে জ্ঞান অর্জনের কোনো প্রশ্ন নেই। সুতরাং তুমি শুধু মুখস্থ করো। এই মুখস্থ বিদ্যা বা যেটাকে আমরা বলছি কি, যে কোনো একটা জিনিস গলাধঃকরণ করা, এই গলাধঃকরণ করার চেষ্টাটা কিন্তু বিফল হয়ে যায়। জ্ঞানহীন চেতনা বিমুখ এই শিক্ষা ব্যবস্থার প্রতি আস্থাহীন হয়ে কবি পানিক্কর কী করেছেন, শিক্ষাকে একটা সার্কাসের সঙ্গে তুলনা করছেন। তাই বলছেন যে সব শিক্ষা একটা সার্কাস, যার সাহায্যে আমরা পরের শ্রেণীতে উত্তীর্ণ হই। অর্থাৎ এই সার্কাসের মাধ্যমে কী হচ্ছে, আমরা একটা শ্রেণী থেকে অন্য শ্রেণীতে উত্তীর্ণ হচ্ছি। জ্ঞান কোথায় গেল, সে যেখানে গেছে সেটা ধোঁকা। অর্থাৎ জ্ঞান, প্রকৃত জ্ঞান যেটা বাচ্চাদের মধ্যে বা শিক্ষার্থীর মনে যে জ্ঞানটা বিস্তার হওয়ার কথা, সেই জ্ঞানটা কোথায় গেল, সে যেখানে গেছে সেটা ধোঁকা মাত্র। অর্থাৎ বর্তমান সমাজ ব্যবস্থায় জীবনে মানুষের শিক্ষা যেভাবে তার প্রকৃত তাৎপর্য হারিয়ে ফেলছে, তার আত্মিক বিকাশের সহায়ক হয়ে উঠছে না, তার উল্লেখ প্রসঙ্গেই কিন্তু কবি কথাটা বলেছেন যে জ্ঞান কোথায় গেল, সে যেখানে গেছে সেটা ধোঁকা। অর্থাৎ এখানে তিনি কিন্তু প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে সমালোচনা করেছেন। প্রতিটি শিক্ষা ব্যবস্থার ঘোষিত উদ্দেশ্য হলো জ্ঞান সঞ্চয় করা এবং শিক্ষার্থীর শারীরিক এবং মানসিক বিকাশ ঘটানো, এটাই মূল উদ্দেশ্য হওয়া উচিত। অনবরত অধ্যয়নের মাধ্যমে মানুষ নিজেকে জীবজগতের শ্রেষ্ঠতম প্রতিনিধির মর্যাদা দেবে এবং তার তথ্য ভাণ্ডারকে ক্রমাগত সমৃদ্ধ করে চলবে, এটাই হচ্ছে কি প্রত্যাশিত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভোগবাদী সমাজে শিক্ষাও তার আদর্শ এবং উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়েছে। শিক্ষা এখানে ব্যক্তিগত প্রতিষ্ঠা অর্জনের জন্য যেন একটা সিঁড়ি ভাঙা অঙ্কের মতো।
এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে নিছক যান্ত্রিকভাবে উত্তরণ, আর তার জন্য পরীক্ষায় পাশের প্রাণান্তকর প্রয়াস। শিক্ষার সার্থকতা কেবল এইটুকুই অর্থাৎ এইটুকু পরিসরের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে। ফলে যে শিক্ষা একজন শিক্ষার্থী অর্জন করে সেখানে আর যাই থাক, প্রকৃত জ্ঞানের চর্চা অন্তত থাকে না। স্কুল কলেজে প্রদত্ত শিক্ষা পদ্ধতির নিষ্ফলতাই বরং সেখানে প্রমাণিত হয়। এই ধরনের শিক্ষা পদ্ধতির ফলে তাই শিক্ষার্থীর আত্মিক মৃত্যু হয়ে ওঠে অনিবার্য। ধোঁকা শব্দটির দ্বারা এখানে কিন্তু শিক্ষার এই ফাঁকিকেই তুলে ধরা হয়েছে। অর্থাৎ সমস্ত কবিতাটা পড়ে কিন্তু আমরা এটাই বুঝলাম যে শিক্ষাকে টোটাল কবিতায় কবি একটা সমালোচনার জায়গায় কিন্তু এনে দাঁড় করিয়েছেন, যে বর্তমান শিক্ষা ব্যবস্থার যে ত্রুটি বিচ্যুতি, শিক্ষা ব্যবস্থার যে দুর্বলতাগুলো, শিক্ষা ব্যবস্থার যে ফাঁকফোকরগুলো, সেই ফাঁকফোকরগুলো কেন থাকছে তার মূল কারণ শিক্ষা ব্যবস্থায় যে জ্ঞানের যে বিকাশ, সেই বিকাশ কিন্তু প্রকৃতভাবে হচ্ছে না। যার জন্য পানিক্কর কী করছেন, শিক্ষাকে স্থানকালের সঙ্গে তুলনা করছেন সমস্ত কবিতাতে।